টেকনিক ক্লাসে সকলকে স্বাগত। আজকের আমাদের আলোচ্য বিষয় 2025 সালের ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের রায়মার্টিনের প্রশ্নবিচিত্রার যে প্রথম স্কুলটা রয়েছে, অর্থাৎ সারগাছি রামকৃষ্ণ মিশন হাই স্কুল, যেটা তোমাদের প্রশ্নবিচিত্রার পেজ নাম্বার 293 পেজে পেয়ে যাবে, তার প্রশ্ন এবং উত্তর। তোমরা ইতিমধ্যে জেনে গেছো তোমাদের এবার থেকে পরীক্ষা হলিস্টিক যে কার্ড আছে তার নাম্বার বিভাজন অনুযায়ী হবে। এখানে তোমাদের পূর্ণমান থাকবে 30, সময় পাবে তোমরা 1 ঘন্টা। এই পরীক্ষাটা তোমাদের এপ্রিল মাসে হবে। এর আগে তোমাদের পরীক্ষায় পূর্ণমান ছিল 15, কিন্তু এবার থেকে যেহেতু হলিস্টিক প্যাটার্ন, তার জন্য এবার থেকে তোমাদের 30 নম্বর প্রশ্ন হবে। তার জন্য এবার তোমাদের নাম্বার বিভাজনটা খুব ইম্পর্টেন্ট। তার জন্য আগে তোমাদের সিলেবাস এবং নাম্বার বিভাজন দেখাবো, তারপরে তোমাদের প্রশ্ন এবং উত্তরে ঢুকবো। প্রথমে দেখো সিলেবাসে কি রয়েছে। আকাশ ভরা সূর্যতারা, পৃথিবী গোল, তুমি কোথায় আছো, পৃথিবীর আবর্তন, ভারতের সাধারণ পরিচয়, ভারতের ভূপ্রকৃতি ও নদ নদী, এগুলো রয়েছে তোমাদের সিলেবাসে। এবার যদি দেখি আমাদের নাম্বার বিভাজন কি রয়েছে, সেখানে দেখো আকাশ ভরা সূর্যতারা, এখান থেকে তোমাদের 2টো MCQ, পৃথিবী গোল, এখান থেকে তোমাদের 2টো MCQ, তুমি কোথায় আছো, এখান থেকে তোমাদের 2টো 3 নম্বরের প্রশ্ন, পৃথিবীর আবর্তন থেকে 2টো MCQ, ভারতের সাধারণ পরিচয়, এখান থেকে তোমাদের 2টো 1 নম্বর প্রশ্ন এবং 2টো 2 নম্বর প্রশ্ন, ভারতের ভূপ্রকৃতি ও নদ নদী, এখান থেকে তোমাদের 2টো 1 নম্বর প্রশ্ন এবং 2টো 5 নম্বর প্রশ্ন এখান থেকে পাবে। মোট 30 নম্বর এইভাবে মার্কস ডিস্ট্রিবিউশন হবে। এবার দেখো তোমাদের যে প্রথম প্রশ্ন, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো 1 × 5 = 5। প্রথম যে প্রশ্ন দেখো, কল্পনা চাওলা মহাশূন্যে পাড়ি দেন 1997 সালে, 1957 সালে, 2007 সালে, 1999 সালে। সঠিক উত্তর হচ্ছে 1997 সালে। পরের প্রশ্ন, নেপচুন গ্রহের রং লাল, সবুজ, নীল, ধূসর। সঠিক উত্তর হচ্ছে নীল। পরেরটা, মূল মধ্যরেখার মান হলো 180 ডিগ্রি, 0 ডিগ্রি, 66 ডিগ্রি, 90 ডিগ্রি। উত্তর হচ্ছে 0 ডিগ্রি। পরের প্রশ্ন, ভারতের ক্ষুদ্রতম রাজ্য হলো উত্তরপ্রদেশ, রাজস্থান, পশ্চিমবঙ্গ, গোয়া। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে গোয়া। নেক্সট, ব্রহ্মপুত্রের একটি উপনদী হলো তিস্তা, যমুনা, কোশি, গণ্ডক। সঠিক উত্তর কি হবে? দেখো সঠিক উত্তর হবে তিস্তা। পরের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো 1 × 5 = 5। কোপার্নিকাস ছিলেন পোল্যান্ড দেশের জ্যোতির্বিজ্ঞানী। তারপরে দেখো মিরান্ডা ইউরেনাস গ্রহের উপগ্রহ, নিরক্ষরেখার অপর নাম বিষুবরেখা। তারপরে দেখো গডউইন অস্টিনের উচ্চতা 8611 মিটার। ঠিক আছে, এগুলো হচ্ছে তোমাদের শূন্যস্থানগুলোর উত্তর। তারপরে দেখো পরের প্রশ্ন, 2-1 কথায় উত্তর দাও। 1 × 5 = 5। প্রথম যে প্রশ্ন কি আছে দেখে নাও, সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে কতক্ষণ সময় লাগে? উত্তর কি লিখবে? 8 মিনিট 20 সেকেন্ড। নেক্সট, 2 নম্বর, ইসরো এর পুরো অর্থ লেখো। উত্তর লিখবে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। নেক্সট, 3 নম্বর, পৃথিবীর কোথায় আবর্তন বেগ প্রায় 0? উত্তর কি লিখবে দেখে নাও। উত্তর ও দক্ষিণ মেরুতে। তারপরে দেখো প্রশ্ন কি আছে, 4 নম্বর, ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি? উত্তর লিখবে ভারতের দীর্ঘতম হিমবাহের নাম হচ্ছে সিয়াচেন। নেক্সট, একটি দুনের উদাহরণ দাও। উত্তর লিখবে দেরাদুন। পরের প্রশ্ন, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 2 × 2 = 4। প্রথম যে প্রশ্ন আছে কি আছে দেখে নাও, তারারা মিটমিট করে কেন? উত্তর লিখবে তারাদের আলো পৃথিবীর চারিদিকে থাকা বায়ুমণ্ডল ভেদ করে আমাদের চোখে এসে পৌঁছায়। বায়ুপ্রবাহের কারণে এই বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের ঘনত্ব, তাপমাত্রা অনবরত বদলায়। তাই বায়ুমণ্ডল ভেদ করে আসা তারার আলোগুলো দেখে মিটমিট করছে বলে মনে হয়। আমরা যদি পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে মহাকাশে দেখি, তাহলে তারাগুলি স্থির আলোর বিন্দুর মতো দেখাবে। পরের প্রশ্ন, ছায়াবৃত্ত কি? সংজ্ঞা, পৃথিবীর আলোকিত অর্ধাংশ ও অন্ধকার অর্ধাংশের মাঝের সীমারেখাকে ছায়াবৃত্ত বলে। বৈশিষ্ট্য, পৃথিবীর গোলীয় আকৃতির কারণে ছায়াবৃত্ত বৃত্তাকার। 2, পৃথিবী আবর্তন করছে বলে ছায়াবৃত্ত সর্বদা পরিবর্তনশীল। 3, ছায়াবৃত্ত অতিক্রম করে কোনো স্থান আলোকিত অংশে এটাকে অংশে হবে, ঠিক আছে, আসলে সেখানে হয় প্রভাত, এবং অন্ধকার অংশে আসলে সেখানে হয় সন্ধ্যা। পরের প্রশ্ন, গিরিপথ কাকে বলে? সংজ্ঞা, 2টি পর্বতের বা গিরির মাঝে প্রাকৃতিকভাবে তৈরি হওয়া সংকীর্ণ পথকে গিরিপথ বলা হয়। উদাহরণ হচ্ছে জম্মু ও শ্রীনগরের মধ্যে বানিহাল গিরিপথ, শ্রীনগর ও লেহের মধ্যে জৈলা গিরিপথ, সিকিম ও তিব্বতের মধ্যে নাথুলা গিরিপথ প্রভৃতি। বৈশিষ্ট্য, পার্বত্য অঞ্চলে যাতায়াতের অন্যতম মাধ্যম হলো গিরিপথ। 2, গিরিপথগুলি অত্যন্ত দুর্গম ও সংকীর্ণ। 3, বর্তমানে মানুষ গিরিপথের মধ্যে দিয়ে সড়কপথ ও রেলপথ নির্মাণ করছে। তারপরে দেখো 5-এর দাগের প্রশ্ন, যে কোনো 2টি প্রশ্নের সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও।
প্রথম প্রশ্ন কি রয়েছে, পৃথিবী গ্রহের কয়েকটি বৈশিষ্ট্য লেখো। উত্তর দেখো, সৌরজগতের অন্যতম গ্রহ হলো পৃথিবী। গ্রহরূপে পৃথিবীর সংক্ষিপ্ত পরিচয় হলো, দেখো এর পয়েন্টগুলো লেখানো হচ্ছে, আমি আর পড়লাম না, পড়লে ভিডিওটা লম্বা হয়ে যাবে। প্রথমে পয়েন্ট দেবে আবিষ্কারক, তারপর পয়েন্ট দেবে সূর্য থেকে দূরত্ব, নেক্সট পয়েন্ট দেবে ক্ষেত্রফল, তারপরে পয়েন্ট দেবে ব্যাস, তারপরে দেবে পরিধি, তারপরে দেবে ওজন, তারপরে দেবে গতি, তারপরে দেবে আবর্তনের সময়, তারপরে পরিক্রমণের সময়, তারপরে দেবে উষ্ণতা, তারপরে দেবে আকৃতি। ঠিক আছে, পৃথিবীর আকৃতিটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে উপগ্রহ, তারপরে বিশেষত্ব। ঠিক আছে, এইরকম করে এটা সুন্দর করে লিখলে এই উত্তরটা হয়ে যাবে। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে বলে রাখি, তোমাদের হলিস্টিক প্যাটার্নোলজি ষষ্ঠ শ্রেণীর সমস্ত সাবজেক্টের একটা করে সেটের সাজেশন দেওয়া হয়ে গেছে। তোমরা যারা যারা দেখোনি, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পাবে। এছাড়াও রায় মার্টিনের বিভিন্ন স্কুলের বিভিন্ন সাবজেক্টের যে প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলো কিন্তু চলছে, সেগুলোও তোমরা ডেসক্রিপশন বক্সের মধ্যে পেয়ে যাবে। এবার দেখো পরের যে প্রশ্ন, 2 নম্বর, নিরক্ষীয় তল ও কক্ষতল বলতে যা বোঝায় তা লেখো। উত্তর লিখবে নিরক্ষীয় তল, দিয়ে লিখবে নিরক্ষরেখা বরাবর পৃথিবীকে কাল্পনিকভাবে কাটলে যে তল পাওয়া যায় তাকে নিরক্ষীয় তল বলে। এক কথায় নিরক্ষরেখা যে তলে অবস্থিত তাকে নিরক্ষীয় তল বলে। পৃথিবীর নিরক্ষীয় তল কক্ষতলের সঙ্গে 23.5 ডিগ্রি কোণে হেলে আছে এবং অক্ষের সঙ্গে নিরক্ষীয় তল সর্বদা 90 ডিগ্রি কোণে অবস্থান করছে। কক্ষতল, পৃথিবী যে নির্দিষ্ট পথ ধরে সূর্যের চারিদিকে ঘুরছে তাকে বলে কক্ষপথ। এই কক্ষপথটি যে সমতলে অবস্থান করছে তাকে বলা হয় কক্ষতল। বৈশিষ্ট্য, পৃথিবীর অক্ষ কক্ষতলের সঙ্গে 66.5 ডিগ্রি কোণে হেলে আছে, আর 2 নিরক্ষীয় তল কক্ষতলের সঙ্গে 23.5 ডিগ্রি কোণে হেলে আছে। 3 পৃথিবীর কেন্দ্র সূর্যের কেন্দ্র একই সমতলে অবস্থিত। 4 এই কক্ষতল থেকে পৃথিবী সূর্যকে পরিক্রমণ করে চলেছে। ঠিক আছে, এবার দেখো 3 নম্বর, ভারতের ভূপ্রাকৃতিক অঞ্চলগুলির নাম লেখো। উত্তর, ভারতের ভূপ্রাকৃতিক বৈচিত্র্য অনুসারে ভারতকে সাধারণত 5টি ভাগে ভাগ করা যায়, যেমন উত্তরের পার্বত্য অঞ্চল, উত্তরের নদী গঠিত সমভূমি অঞ্চল, উপদ্বীপীয় মালভূমি অঞ্চল, পশ্চিমের মরুভূমি অঞ্চল এবং উপকূলের সমভূমি অঞ্চল ও দ্বীপপুঞ্জ। পরের দেখো 6 দাগের প্রশ্ন, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথম যে প্রশ্ন কি আছে দেখো, উল্কা সম্বন্ধে যা জানো লেখো। সংজ্ঞা লিখবে, দেখো সংজ্ঞা এখানে ডিসপ্লে হচ্ছে। পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্য দিয়ে পৃথিবীর প্রবল মধ্যাকর্ষণ শক্তির প্রভাবে প্রচণ্ড গতিতে ভূপৃষ্ঠের দিকে ধাবমান জ্যোতিষ্ককে উল্কা বলা হয়। তারপর দেখো উল্কাদের বৈশিষ্ট্য লেখানো হচ্ছে, আমি আর পড়ছি না, পড়লে ভিডিওটা লম্বা হয়ে যাবে। দেখো আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। ঠিক আছে, এই বৈশিষ্ট্যগুলো 6টা বৈশিষ্ট্য যেখানে লেখানো আছে সেটা লিখলেই হবে। নেক্সট দেখো 2 নম্বর, চিত্র অঙ্কন করে পৃথিবীর প্রধান প্রধান অক্ষরেখাগুলি দেখাও। দ্রাঘিমা রেখাকে বলে। হ্যাঁ, এটা 2টো পার্টের প্রশ্ন আছে। দেখো উত্তরটা কি লিখবে, সমাক্ষরেখা বা অক্ষরেখা পৃথিবীর উত্তর ও দক্ষিণ গোলার্ধের সমান অক্ষাংশ বিশিষ্ট স্থানগুলিতে পূর্ব পশ্চিমে বৃত্তাকার যে সমস্ত রেখা কল্পনা করা হয়েছে তাকে অক্ষরেখা বলা হয়। পৃথিবীতে মোট অক্ষরেখার সংখ্যা হচ্ছে 179টি। ঠিক আছে, এইভাবে তোমরা লিখবে। দেখো এখানে ডিসপ্লে হচ্ছে, আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। তারপরে দেখো কর্কটক্রান্তি রেখা পয়েন্ট দিবে, মকরক্রান্তি রেখা পয়েন্ট দিবে, দিয়ে এই ছবিটা আঁকবে। ঠিক আছে, এটা ভালো করে দেখে নাও, এরপরে কন্টিনিউশন পার্ট আছে। এটা কিন্তু এখানেই শেষ হয়নি, আরও আছে, দেখো পরের পাতায় যাচ্ছে। দেখো তারপর পয়েন্ট দেবে সুমেরু বৃত্ত। ঠিক আছে, সুমেরু বৃত্ত লেখার পরে দেখো সুমেরু বৃত্ত সম্বন্ধে লিখছো, তারপরে লিখবে কুমেরু বৃত্ত, তারপর লিখবে সুমেরু বিন্দু, কুমেরু বিন্দু, এবং তারপরে দেখো যে পরবর্তী এর আগের পার্টের যে প্রশ্নটা ছিল অর্থাৎ দ্রাঘিমা রেখা, সে দ্রাঘিমা রেখার উত্তর দেখতে পাচ্ছ নিশ্চয়ই। ঠিক আছে, তো এই গেল তোমাদের ষষ্ঠ শ্রেণীর হলিস্টিক প্যাটার্ন অনুযায়ী ভূগোলের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করবে, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। তোমাদের পরবর্তীতে রায় মার্টিনের আরও স্কুলের প্রশ্ন উত্তর এবং সাজেশনের প্রতিটি সাবজেক্টের আরও বেশি করে সেটের প্রশ্ন উত্তর নিয়ে আসা হবে। অলরেডি কিন্তু একটা সেট দেওয়া হয়ে গেছে, তো সেইগুলোর জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে। তো তোমরা যারা এই চ্যানেল নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের যে পরবর্তী পরীক্ষা অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন সেটা এপ্রিল মাসে হবে, তার জন্য ভালো করে মন দিয়ে পড়াশোনা করো। তোমরা সকলে ভালো থাকো, তোমরা সকলে সুস্থ থাকো।